আমার কথায় কোনো ব্যবহারে, কোনো কথায়, কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম আরো ভালো হতো। কিন্তু দিন শেষে যেহেতু মানুষ, আমি আশা করব আমার কথায়, আমার কোনো ব্যবহারে, কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। নেট দুনিয়ায় এই দুই রাজদল না, কারণ এরা ক্ষমতায় গেলে রাজতন্ত্র কায়েম করে বসে, একনায়কতন্ত্র কায়েম করে বসে। অতীতের আমরা অনেক সরকার দেখেছি, তারাও ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ক্ষমতায় ছিল। ক্ষমতায় গেলে জমিদার হয়ে যায়। ক্ষমতায় যাওয়ার আগেই দেখেন আমাদেরকে ফকিন্নির বাচ্চা বলতেছে, আমাদেরকে 2 টাকার কামলা বলতেছে, আমাদেরকে কাসরা বলতেছে, আমাদের গায়ের রং নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে, আমাদের কর্ম নিয়ে কথা বলতেছে। হাসান আব্দুল্লাহকে রুমিন ফারহানা ফকিন্নির বাচ্চা বলেছেন। তারপর তিনি অনুতপ্ত হয়েছেন, তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, আমার কথা বা আমার আচরণ যদি কেউ কষ্ট পান, আমি আন্তরিকভাবে দুঃখিত। তিনি এই ক্ষমা কেন চাইলেন? তারেক রহমানের নির্দেশে? আমি তো অবশ্যই তারেক রহমানের নির্দেশ এবং তারেক রহমানের চাপেই তিনি এই কাজগুলো করতে বাধ্য হয়েছেন। আর না হয় এই কাজগুলো তিনি করতেন না। তো রুমিন ফারহানা এবং তারেক রহমান, রুমিন ফারহানার প্রতি কি ধারণা, এ বিষয় নিয়ে কি আলোচনা শুনবো, এত বিশ্লেষণ করবো রুমিন ফারহানা এবং হাসান আব্দুল্লাহর কিছু বক্তব্য নিয়ে। কোনো কথায়, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। আপনি একজন অ্যাডভোকেট, অনেক স্বশিক্ষিত, সুশিক্ষিত, অনেক বড় পরিবারের মানুষ, এবং আপনি যা বলেন সবাই সেটা অনুসরণ করে, কারণ একজন টক শো হোস্ট হিসেবে না, আপনি ভীষণ জনপ্রিয়, অন্তত টক শো গুলোতে এবং রাজনীতিবিদদের কথাই নাই। কিন্তু আপনি যখন কিছু বলেন, অন্যজন আহত হলে সেটা সবারই খারাপ লাগে একসাথে। আপনার কি মনে হয় যে আপনার কোনো কথা আচরণে কেউ মানে অনেক কষ্ট পেয়েছে, বা আপনার যারা আছেন অনুসারীরা তারাও কষ্ট পেয়েছে? আপনার কি সেই বিষয়ে কিছু বলার আছে কি? দিন শেষে তো আমি একজন মানুষ, একজন মানুষের ধৈর্যেরও তো একটা সীমা থাকে। ধরুন বহুদিন ধরে কেউ যদি ট্রোলড হতেই থাকে, একটা সময় মনে হচ্ছে একটা জবাব দেই, সেটা না হলেই ভালো। আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম আরো ভালো হতো। কিন্তু দিন শেষে যেহেতু মানুষ, আমি আশা করব আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে, অযৌক্তিক কোনো কথায়, অযৌক্তিক কোনো শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ডেফিনেটলি আমি দুঃখিত। আমি নিজে অনেক মুগ্ধ হলাম আপনার এই বাক্যটা বলার কারণে, কারণ এইটাই হচ্ছে সৌন্দর্য, যে হ্যাঁ, আমরা অনেক রাগান্বিত অবস্থা অনেক কিছু করি, কিন্তু পরে আমাদের মনে হয় যে এটা না করলেও হতো, অন্যজনকে আহত করে আমি আসলে কি করব। রাজনীতির কথা অনেক হয়, কিন্তু ব্যক্তিগত যখন হয়ে যায় তখন বোধহয় আমরা একটুখানি তখন চুপসে যাই। অনেক ধন্যবাদ রুমিন ফারহানা, আপনি নিজে আমার পছন্দের, এবং আরো পছন্দ হলো আপনাকে। আমি ছোটবেলা থেকেই বাস্তবতা মানিয়ে নিতে শিখেছি, যেটা যখন যেমন। লাইফ তো আসলে খুব স্মুথ কিছু না, আর বিশেষ করে পলিটিশিয়ানদের লাইফ একেবারেই স্মুথ না। নারী পলিটিশিয়ানদের লাইফ আরো স্মুথ না। নারী ভোকাল পলিটিশিয়ানের লাইফ একেবারেই স্মুথ না। এই সকল কিছু বিবেচনা আমার মনে হয় তো ভালোই আছে। হাসান আব্দুল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বসেন রুমিন ফারহানা। এরপরেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। রুমিন ফারহানাকে হাসান আব্দুল্লাহ বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক মন্তব্য করলেও বিষয়টি ছাপিয়ে হাসনাতকে নিয়ে রুমিনের মন্তব্য ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরপরই বিএনপির নেত্রী সাইবার বুলিং এর মুখে পড়েন। এমত অবস্থায় রুমিনের পাশে দাঁড়ান হাসনাত আব্দুল্লাহ। বলেন, রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, এসব থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে উনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো, এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই সুযোগ আওয়ামী লীগ নেবে উল্লেখ করে হাসান আব্দুল্লাহ বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে, এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আমাদের ঐক্যটাকে অবশ্যই ধরে রাখতে হবে। বিভেদ তৈরি হলে সেগুলোকে আওয়ামী লীগ কাজে লাগাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে, সেটি থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু লাভবান হচ্ছে না। রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নেট দুনিয়ায় এই দুই রাজনীতিবিদকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নিজের অবস্থান বদলালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দেশের একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনের পর দিন একটা মানুষ যদি ট্রলের শিকার হয়, তাহলে একটা সময় মনে হবে জবাব দেয়। হয়তো আমার আরো ধৈর্যশীল হওয়া উচিত ছিল, কিন্তু দিন শেষে আমি একজন মানুষ, তাই আমি চাইবো আমার কথায় বা কোনো শব্দ চয়নে যদি কেউ ব্যথা পেয়ে থাকে, আমি দুঃখিত। যদিও হাসান আব্দুল্লাহর নাম উল্লেখ করেননি রুমিন ফারহানা, তবুও তার এই কথায় নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন। কেউ কেউ বলছেন এটাই রাজনীতির সৌন্দর্য। হাসনাত তাকে দেখেছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। রুমিন আপা হাসনাতের পুরনো ছবি পোস্ট করুক, ভালো, রাখুক, এটা চলুক, কিন্তু উনি যখন ফকিন্নির বাচ্চা লিখবেন, ওনার মতো এত অভিজ্ঞ একজন মানুষ, এত বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এটা কিন্তু অনেককে আহত করে।
এবং আপনি দেখেন এই আসলে ফৈন্যের বাচ্চারা কিন্তু অনেক পথ শিশু কিন্তু জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এই শহীদের তালিকায় কিন্তু ওই ভ্যান চালক, রিক্সা চালক, সবজি এরাই আছে, শ্রমজীবী মানুষ আছে। তাহলে আপনি তাকে, সে আপনাকে একটা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে, আপনি পাল্টা তাকে তার কথাটাকে করেন। এবং হুমায়রা কিন্তু সাথে সাথে এটা ডিলিট করেছে, তারপরও তার এটার যে রিফ্লেকশন এবং সে আমাদের ফোরামেও বলেছে। সাইবার বুলিং এ নারীরা যে পরিমাণ শিকার হচ্ছে, ধরেন সাম্প্রতিক সময় রুমিন ফারহানা, তার আগে আপনি, তার আগে আরেকজন, হুমায়রানুর একটা কমেন্ট করে সেও সাইবার বুলিং এর শিকার। ফলে এবং এই শব্দ চয়নে আমরা কোনো পক্ষই ছাড় দিচ্ছি না। এমনকি যে ধরনের স্লোগান উচ্চারিত হচ্ছে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায়, এই ধরনের স্লোগান কিন্তু আমরা 5 আগস্টের আগেও শুনি নাই, মানে আন্দোলন যখন তুঙ্গে ছিল তখনও শুনি নাই। এই জিনিসটা কেন হচ্ছে আসলে? এটার উত্তর দেওয়ার আগে আমি বাউল ভাইয়ের একটা কথা প্রেক্ষিতে একটা লাইন বলি, যে মেলায় বাচ্চারা যেরকম আবদার করে, গণপরিষদের আমাদের আবদারটা এত বছর উনি শুনে নাই, ব্যাপারটা এরকম না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে 17 এপ্রিল ওনার সেকেন্ড ফরমানে, দ্বিতীয় ফরমানে দ্বাদশ সংশোধনীতে উনি বলেছিল নেক্সট যে জাতীয় পরিষদ নির্বাচন হবে সেটা গণপরিষদ কাম সংসদ নির্বাচন হবে। সো এই জিনিসটা যে আমরা প্রথম তা না, এটা প্রথম বিএনপির ইতিহাসেই কিন্তু আছে। তো এই মেলায় আবদারটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফরমান জারি করে কিন্তু দ্বাদশ সংশোধনীতে বলেছেন। এবার সাইবার বুলিং এ আসি। প্রথম বাক্য যেটা আমি বলবো, যে হুমায়রা যখন ওই কমেন্টটা করে, আমরা 4-5 জন সাথে সাথে আমাদের যে নিজস্ব ফোরাম আছে আমরা ওখানে অ্যাড্রেস করি এবং ওকে এটা উইথড্র করে সাথে সাথে। কিন্তু ওই 3 মিনিটে যে ড্যামেজটা হওয়ার, এটা হয়ে গেছে। রুমিন আপা বিরুদ্ধে যে ধরনের সাইবার বুলিং চলছে, এটা আমরা এটা এখন আমাদের একদম মেজর ইস্যু, এটা নিয়ে আমরা সবাই কথা বলছি। কালকে পর্যন্ত রুমিন আপাকে হয়তো ডিফেন্ড করছিলাম, কিন্তু মিশু ভাই দেখেন, আপনি হাসনাত তাকে দেখেছে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। রুমিন আপা হাসনাতের পুরনো ছবি পোস্ট করুক, ভালো, রাখো, এটা চলুক, কিন্তু উনি যখন ফকিন্নির বাচ্চা লিখবেন, ওনার মতো এত অভিজ্ঞ একজন মানুষ, এত বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এটা কিন্তু অনেককে আহত করে। এবং আপনি দেখেন এই আসলে ফৈন্যের বাচ্চারা কিন্তু অনেক পথ শিশু কিন্তু জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এই শহীদের তালিকায় কিন্তু ওই ভ্যান চালক, রিক্সা চালক, সবজি এরাই আছে, শ্রমজীবী মানুষ আছে। তাহলে আপনি তাকে, সে আপনাকে একটা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে, আপনি পাল্টা তাকে তার কথাটাকে করেন। এবং হুমায়রা কিন্তু সাথে সাথে এটা ডিলিট করেছে, তারপরও তার এটার যে রিফ্লেকশন এবং সে আমাদের ফোরামেও বলেছে। আরেকটা বলি, যে এই পারস্পরিক এগুলো কিন্তু বন্ধ করতে হবে। এই যে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে উপদেষ্টা হাবিব সাহেব বলেছেন, এই যে ধানের শীষ, এই স্লোগান যে দিবে তার জিহ্বা টিনে ছেড়ে ফেলা হবে। তাহলে এই যে অধ্যত্বপূর্ণ এইসব কথাবার্তাতে কি হয় জানেন, এগুলোতে ওই যারা গণতন্ত্রের শত্রু, হ্যাঁ, আপনারা রাজনৈতিক সমালোচনা করেন, এখন তো একদম উন্মুক্ত, কেউ আপনাকে ডিজিটাল অ্যাক্টে আটকাবে না, আপনি সমালোচনা করেন। কিন্তু আমরা দুই পক্ষের থেকেই কিন্তু, আপনি দেখেন, এই যে ভাই বললেন বস্তির আগের কথাটা আমি বললাম না, তার আগের কথা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলাটাও কি সঠিক না? আমি একটা কথা বলি, উনি যেহেতু বললেন না যে 15 বছরেও এটা হয় নাই যে আমাকে ধাক্কা দিয়েছে, বা উনি যে ফ্ল্যাটের আবেদন করেছিলেন, এটা হ্যাঁ প্লটের আবেদন করেছিলেন, এটা এবং দেখেন রুমিন আপা কিন্তু বলেছে, আমি যেদিন আবেদন করেছি ওই দিনই কিন্তু আমি আবেদন উইথড্র করেছি, কিন্তু এই কথা রয়ে গেছে, সেম এই হুমায়রার কমেন্টের মতোই। তো এগুলো আপনার ধরেন তর্কের খাতিরে এগুলো চললো, কিন্তু তারপর এই যে ডাকাতের মতো চেহারা, ফকিন্নি, ছোট লোক, এসব শব্দ কিন্তু এই প্রজন্মকে অনেক আঘাত করে এবং সাধারণ মানুষকে আঘাত করে, এবং এটাতে কিন্তু অনেক বিমুখ হয় মানুষ। আমরা তো এখানে আসছি, আপনি দেখেন একটা লাইন, হ্যাঁ আমি জানি সারাদিন ফেসবুকে এগুলা চলে, কিন্তু আমাদের এখন গণ অভ্যুত্থান পরবর্তী কত একটা ইম্পর্টেন্ট সময় যে আমরা এই রাষ্ট্র কাঠামো নিয়ে তর্ক করব, যুদ্ধ করব, এটাকে ফিক্স করবো, আমরা ওইটাতে যাইতে পারি না। ডিজিটালাইজেশনের এই যুগে প্রত্যেকের হাতে হাতে যখন মিডিয়া পৌঁছে গেছে এবং প্রত্যেকেই নিজে নিজে মিডিয়া ক্রিয়েট করতে পারে, এমতো অবস্থায় রাজনীতিবিদরা বা যে কেউ যে কোনো একটা কথা বলে, মন গড়া একটা কথা বলে বা ইতর জাতীয় কোনো কথা বলে সহজে পার পেয়ে যাবার মতো কোনো উপায় আর এই সময় নাই। এমনকি যারা বাঘা বাঘা রাজনীতিবিদ, একসময় রাজনীতিবিদদের প্রত্যেকেই কিন্তু ভয় করে চলতো, তাদেরকে কেউ চোখে চোখ রেখে কথা বলার সাহস পেত না, কারণ সবাই ভাবতো যে ইনি একজন রাজনীতিবিদ, পরবর্তীতে উনি চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, না জানি আমার কত বড় ক্ষতি করে ফেলে। কিন্তু এই সময়ে এসে যারা রাজনীতিবিদ তারাও কিন্তু তটস্থ থাকে এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের ভয়ে। মজার ব্যাপার হচ্ছে, এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভিজম করে এবং এখানে যারা সরব, এরা রাজনীতিবিদদের, বাঘা বাঘা রাজনীতিবিদদের ঘুম হারাম করে দিতে পারে এবং তাদের রাজনৈতিক ক্যারিয়ারই ধ্বংস করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে আমরা এর সবচেয়ে বড় উদাহরণ দেখতে পাই গোলাম মোল্লা রনির ক্ষেত্রে। গোলাম মোল্লা রনি দেখুন, আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে অল্প কিছুদিন পূর্বে
তিনি যেভাবে যে টোনে কথা বলছিলেন আমরা কিন্তু এক পর্যায়ে ধরেই নিয়েছিলাম, তাকে কিন্তু আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম। কিন্তু আসলে ওই যে যার মনের ভিতরে যা, ওটা সে লুকিয়ে রাখতে পারে না। গোলাম মোল্লা রনি এক পর্যায়ে তার ভিতরে যা ছিল, যে নেফাকিটুকু ছিল, সেটি কিন্তু তিনি 5 আগস্টের পরে ধরে রাখতে পারলেন না, ওটি তিনি গলতকরণ করে দিলেন। যখনই গলতকরণ করে দিলেন তখনই তো আমরা আকাশ থেকে পড়লাম যে হায় সর্বনাশ, এই মানুষটা বিএনপির ভিতরে মিশে সে বিএনপিকে কত বড় ক্ষতি করতে যাচ্ছিল এবং পুরো বাংলাদেশের বিপ্লবীদেরকে সে কত বড় ক্ষতি করতে যাচ্ছিল। অথচ আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে সে তারেক রহমান যখন দেশে আসছিল না, সে এমন কথা কিন্তু বলেও ছিল যে আমি বিএনপি যদি আগামীতে আমাকে প্রধানমন্ত্রী বানায় দেয় আমি প্রধানমন্ত্রী হতে পারি। বিএনপির থেকে কিন্তু তার নমিনেশনের টিকিট কনফার্ম করে ফেলেছিল, এরকম একটা ভাব চলে এসেছিল। সেই গোলাম মোল্লা রনির এই নেফাকি প্রথমেই ধরে দিলেন ইলিয়াস হোসেন এবং তার রাজনৈতিক ক্যারিয়ারটা ওইখানে শেষ করে দিলেন। ওইখানে গোলাম মোল্লা রনির চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ। গোলাম মোল্লা রনির বাংলাদেশে আর কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নাই। সে ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ হতে পারবে কিনা বা কখনো আর এমপি হতে পারবে কিনা এটা সন্দেহ রয়েছে। আমরা মনে করি এটা হবে না। তারপরে আমরা ফজলুর রহমানের কথা বলতে পারি। ফজলুর রহমান অর্থাৎ যাকে আমরা ফজু পাগলা বলে বলি, এর ক্যারিয়ার শেষ। এ ইতিপূর্বে 4 বার দল চেঞ্জ করেছে, তারপরেও সে যদিও বড় বড় গলায় আদর্শের কথা বলে, আর দল যে চেঞ্জ করে বারবার এই দল রেখে ও দল, ও দল রেখে ও দল, এই আদর্শ থেকে যে আদর্শের উপর স্থির থাকতে পারে না, আদর্শ পরিবর্তন করে, তার আবার চরিত্র কিসের আদর্শের কথা সে বলে। এই সমস্ত লোকজনের আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। যারা এরা তো চরিত্রহীন বলে লোকজন, যে যেখানে সুবিধা পাচ্ছে না অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এই ফজলুর রহমানের ক্যারিয়ারও কিন্তু একেবারে শেষ। আমরা সর্বশেষ দেখলাম রুমিন ফারহানাকে ধরেছেন পিনাকি ভট্টাচার্য। রুমিন ফারহানাকে গতকাল পিনাকি ভট্টাচার্য এমন ভাবে ধরেছে, আমার মনে হয় রুমিন ফারহানার রাজনৈতিক ক্যারিয়ারও ওদের মতোই, অন্যান্যদের মতোই এখানেই ইতি ঘটলো। সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমাদের কাছে মনে হয় না। বিশেষ করে যদি আভিজাত্য বোধ থাকে, আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমার মনে হয় রুমিন ফারহানা অন্য কোনো জায়গায় এই ঘটনার পরে আর সে কোথাও টকশোতে গিয়ে বড় বড় করে কথা বলবে না, যদি আত্মসম্মান বোধ থাকে। কিভাবে শুরুটা হয়েছিল, তিনি টকশোতে গিয়ে, তিনি কিন্তু প্রচুর টকশো করেন, তো টকশোতে গিয়ে তিনি ছাত্র শিবিরকে বললেন যে এরা মুনাফেক, যারা পরিচয় গোপন করে রাজনীতি করে এরা মুনাফেক। পিনাকি ভট্টাচার্য একেবারে স্বয়ং তার পিতাকে মুনাফেক বানিয়ে দিলেন। মুনাফেক শেখ রুমিনুর রহমান, এখানে তিনি একেবারে তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন। আমিও ওইটা ওখান থেকে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। এটি জাস্ট বারে বারে দেখানো এই কারণেই যে এটি বারবার দেখানো এই কারণেই যাতে আপনারা ভুলে না যান। আর একটা জিনিস বারবার চর্চা থাকলে ওটি কেউ সহজে ভোলে না, মনে এসে যায়। রাজনীতিতে এই ডকুমেন্টস গুলো খুবই দরকার হয় প্রতিপক্ষের যুক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং নিজে পাল্টা যুক্তি পেশ করার জন্য। এগুলো বারবার চর্চার ভিতরে রাখতে হয়। অনেকেই বলেন যে কপি পেস্ট এই ধরনের কথা বলা আমি মনে করি যৌক্তিক নয়। কারণ প্রত্যেকজন যখন একটা বিষয়ে বলবেন, এটি তখন প্রত্যেকের কানের ভিতরে একেবারে মর্ম বলে গেঁথে যায়, সে এই যুক্তি আর কখনো ভুলবে না। আর আপনি যদি জীবনে একদিন শোনেন তাহলে ওটা আপনি খুব সহজেই ভুলে যাবেন, ওটা আর মনে থাকবে না। প্রতিপক্ষ যখন আপনাকে কোনো যুক্তি দিয়ে ঘায়েল করবে, তখন তারকে পাল্টা প্রতিঘাত করার মতো ডকুমেন্টস থাকার পরেও আপনার হাতে যেহেতু নাই, আপনার মস্তিষ্কে নাই, এজন্য আপনি আর তাকে তখন ঘায়েল করতে পারবেন না। তো এজন্য এখানে দিয়ে দিচ্ছি যে রুমিন ফারহানার পিতা, তিনি সর্বপ্রথম, সেখানে বলা হয়েছে কমিউনিস্টরা পরিচয় গোপন রেখে রাজনীতি করতেন। রুমিন ফারহানার পিতা তিনি একজন কমিউনিস্ট ছিলেন, তিনি সর্বপ্রথম পরিচয় গোপন করে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাহলে রুমিন ফারহানা কি এখন এটার জবাব কি দিবেন? কোনো জবাব নাই তো। আপনি যখন ছাত্র শিবিরের উপরে যে নির্যাতন, যে অত্যাচার, যে নিষ্পেষণ চলেছে দীর্ঘ 17টা বছর, তাদের কোনো জায়গায় অফিস খুলতে দেওয়া হয়নি, তাদেরকে পড়ার টেবিল থেকে ধরে এনে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, জঙ্গি নাটকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তখন তারা নিজেদের জীবন রক্ষার্থে, জানমাল রক্ষার্থে তারা একটু কৌশলের আশ্রয় নিয়ে হয়তো পরিচয় গোপন রেখেছে। আপনি সেটাকে এখন মুনাফেকি বলছেন। তাহলে আপনার পিতা কি করেছে? পিনাকির আমার কথার জবাব দেওয়া দরকার নেই, আমি পিনাকি ভট্টাচার্যের ওই ভিডিও রিভিউ দিচ্ছি, আপনি জবাব দিয়েন। এরপরে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো, আপনি শেখ হাসিনার সুবিধাভোগী, আপনি শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিয়েছেন, আপনি প্লটের জন্য আবেদন করেছেন, প্লটের জন্য আপনি বলছেন যে আমি আবেদন ওই দিনই উইথড্র করে নিয়েছিলাম। আপনি কেন উইথড্র করে নিয়েছেন? আপনি আবেদন করেছিলেন কেন? আপনার কি জায়গা জমির অভাব? আপনার কি ফ্ল্যাট বাড়ির অভাব? আপনি শেখ হাসিনার কাছে প্লট চাওয়া মানে তো আপনার নৈতিকতার প্রশ্ন দাঁড়ায়, আপনার নৈতিকভাবে আপনি দুর্বল। কেন আপনাকে প্লট চাইতে হলো কেন? আবার আপনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে আপনার কোনো প্লট নাই, আপনার কোনো জায়গা জমি নাই, বাড়িঘর নাই, অথচ এই যে এগুলো কি পিনাকি ভট্টাচার্যের এখানে এই প্রমাণ আছে, তারপরে আমি আবার দেখাই দিচ্ছি এগুলো। এটা তো আপনার চট্টগ্রামে আপনার নামে প্লট আছে, ঢাকাতে আপনার নামে প্লট আছে, তো আপনি সেখানে তাহলে আপনি মিথ্যা তথ্য গোপন করলেন। এটা কোন ধরনের মুনাফিকি?
এটা কি অসত্য তথ্য নয়? বিগত শেখ হাসিনা সরকারের আমলে যখন বিএনপি জামাতের কোনো লোক ঘরে ঘুমাতে পারেনি, তখন কি হয়ে আপনি তখন শেখ হাসিনাকে বৈধতা দিয়েছেন? এটি তো মিথ্যা নয়। কুসুম কুসুম সমালোচনা করে আপনি তাদেরকে বৈধতা দিয়েছেন। তো এটা তার কাছে প্লট চেয়েছেন। শামীম ওসমানের সাথে আপনার সম্পর্ক ভালো। এখন প্রশ্ন উঠতে পারে যে পিনাকি ভট্টাচার্য রুমিন ফারহানার উপরে এতটা খেপলেন কেন? খেপার তো যথেষ্ট কারণ আছে। কারণ রুমিন ফারহানা এবং ফজলুর রহমানরা 5 আগস্টের পরবর্তী সময়ে ওই যে তাদের ভিতরে যে মুজিব প্রেম, আওয়ামী প্রেম, এগুলো তো তারা আসলে গোপন রাখতে পারছিল না। মূলত তো তারা আসলে ওইখানেরই। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের সীমানা নির্ধারণ নিয়ে রুমিন ফারহানা যে কাণ্ড, এই রুমিন ফারহানা কাণ্ড শেষই হচ্ছে না। একটা বিষয় লক্ষ্য করেন, বিএনপির রাজনীতিটা কি? হাসনাত আব্দুল্লাহ একটা বাচ্চা ছেলে, তার রাজনীতির বয়সই বা কয়দিন? সে কিন্তু রাজনৈতিক শিষ্টাচার কি জিনিস এইটা জানে, ম্যানার কি জিনিস এইটা জানে। কিন্তু এই বিএনপির নেতা নেত্রী যারা, তারা কিন্তু ম্যানার জানে না, শিষ্টাচার জানে না। কথা হলো ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটা শুনানি হয়েছে। শুনানিতে গ্যাঞ্জামটা মূলত বিএনপির ইন্টারনাল গ্যাঞ্জাম। এটা কিন্তু রুমিন ফারহানা নিজেই বলেছে যে তার দলের যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ, তিনি গুন্ডা পান্ডা মাস্তান নিয়ে শুনানিতে এসেছেন। এটা রুমিন ফারহানার নিজের বক্তব্য। তো সেখানে আতাউল্লাহ, এনসিপির যিনি মনোনীত প্রার্থী, তাকে পিটানো হয়েছে। তো এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে একই কথা রুমিন বারবার বলে যাচ্ছেন যে আমার লোকজনকে মারবে আর আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো, ইটটি মারলে পাটকেলটি খাইতেই হবে। এটা রাজনীতির ভাষা না, এটাই ফ্যাসিজম। আপনি নিজেকে দাবি করবেন আপনি ব্যারিস্টার, হ্যাঁ, কোথায় কোথায় আইন দেখাবেন, আর বারবার মবের কথা বলবেন, অথচ সেই মব নিজেই করবেন। আপনি যখন বলবেন যে অমুক মব করছে, তো সেই মবের প্রত্যুত্তর কি আপনি মব করে দিবেন? এটাই আপনার ব্যারিস্টারি। আচ্ছা, তো হাসনাত আব্দুল্লাহ একটা মন্তব্য করেছে। কি করেছে? রুমিন ফারহানা হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। এটা তো রাজনৈতিক একটা ভাষা। উনি একটা মন্তব্য করেছেন একজন রাজনীতিবিদের বিরুদ্ধে। জবাবে উনি কি বললেন? এইটা সেই ফকিন্নির বাচ্চাটা না? আচ্ছা বলেন, এই হচ্ছে বিএনপির রাজনীতি। এই ফজলুর রহমান বলেন, শামসুজ্জামান দুদু বলেন, মানে তারা কথায় কথায় অন্যকে ছোট করে, কথায় কথায় অন্যকে খাটো করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অন্যকে অবজ্ঞা করে। হ্যাঁ, তুমি সেই দিনকের মানুষ, আমার রাজনীতির বয়সও তোমার বয়সের থেকে বেশি। এই যে কথাগুলো, এগুলোই হচ্ছে এলিটিজম। আমি আজকে এনসিপির একজন নেতাকে টক শোতে একেবারে মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে রুমিন ফারহানাকে কিভাবে সাইজ করলো সেটা আমি দেখলাম। মানে আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই যে স্লোগান একটা দেওয়া হয় যে নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ, এই স্লোগানটা দেওয়া হয়। তারপরে বিএনপি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বিএনপি, মুদ্রারে পিঠ আর ওপিঠ। এই কথাগুলো তো অবান্তর না, অযৌক্তিক না, মিথ্যাও না, প্রমাণ আছে। আমি আমাকে দিয়েই প্রমাণ করি। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন যে আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো বুদ্ধিজীবী না, আমি কোনো কলামিস্ট না, আমি কোনো সাংবাদিক না।
একজন সাধারণ নাগরিক 2013 সালে বা 2012 সালে বা 11 সালে ওই যে সময়টা, ওই সময়টাতে জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের সাথে জুলুম করা হচ্ছিল, কিন্তু দেখলাম এই মাজলুম মানুষগুলোর পক্ষে কথা বলার মতো কেউ নেই। কোন সাংবাদিক, খুব স্বনামধন্য সাংবাদিক, স্বনামধন্য বুদ্ধিজীবী, স্বনামধন্য কলামিস্ট, কেউ কেউ দেখি চুপচাপ আছে, বসে বসে তামাশা দেখতেছে, আর কেউ কেউ স্বৈরাচার হাসিনার জুলুমের সাথে সুর মিলাচ্ছে, স্বৈরাচার হাসিনার পক্ষে সাফাই গাচ্ছে। আর কেউ কেউ আছে মানে একেবারে হাতে গোনা দুই একটা কথা বলার চেষ্টা করতেছে, বাট সেই সংখ্যাটা মানে 1%ও না। তো তখন বিবেকের তাড়নায়, জীবনের ঝুঁকি নিয়ে, বাংলাদেশের মায়া ত্যাগ করে, মাতৃভূমির মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন পরিবারের মায়া ত্যাগ করে, মানে মাথাটাকে বন্দুকের নলের মুখে রেখে কথা বলা শুরু করলাম। কথা বলতে 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 আপনাদের নজর কাড়লাম, আপনারা আমাকে ভালোবাসলেন, আপনারা বাংলা ভাষাভাষীদের কাছে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তো তখন এই মাজলুম মানুষগুলোর পক্ষে কথা বলতে গিয়ে আরেকটা মাজলুম দল বিএনপি, স্বভাবতই মাজলুম যেই হোক, আমি তো তখন তার পক্ষেই কথা বলেছি। বিএনপির যে একেবারে দোষ ছিল না সেটা আমি বলবো না, কিন্তু বিএনপির বিরুদ্ধে কথা বলার মতো ওই সময় আসলে সময় ছিল না, কারণ বিএনপির বিরুদ্ধে কথা বলা মানেই স্বৈরাচারকে আরো প্রশ্রয় দেওয়া। তো যাই হোক, যেহেতু বিএনপি মাজলুম, এই জন্য আমি জামায়াতের পাশাপাশি বিএনপির পক্ষেও কথা বলেছি। আজ পর্যন্ত প্রায় আমার 4000 ভিডিও আছে, হাজার হাজার ভিডিও উপস্থাপন করেছে বিএনপির পক্ষে। তখন আমি বিএনপির মাথার তাজ ছিলাম। এই বিএনপির নেতা কর্মীরাই আমাকে উৎসাহ দিয়েছে, আমার পিছনে এসে দাঁড়িয়েছে, আমাকে সাহস জুগিয়েছে। এই মানুষগুলি আজকে ঠিক যেভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমাকে গালিগালাজ করতো, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, আমার পেশা নিয়ে কটাক্ষ করতো, আমার লেবাস নিয়ে কটাক্ষ করতো, আমার পোশাক নিয়ে কটাক্ষ করতো, আমার গেট আপ নিয়ে কটাক্ষ করতো, আমাকে মানে মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী কত কথা বলা হয়েছে। অথচ আমি কিন্তু আওয়ামী পরিবারের সন্তান, আমি যে গ্রামের সন্তান। আপনারা পাংশা উপজেলায় যান, রাজবাড়ির পাংশা উপজেলায় যান, কসবাবাজার ইউনিয়নে যান, মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে বাংলাট নামে একটা গ্রাম আছে, এই গ্রামে আওয়ামী লীগ কয়জন, বিএনপি কয়জন, আর জামাত কয়জন? বলবে ভাই ওটা তো বাংলার গ্রাম না, ওর নাম আছে মুজিবনগর। কারণ ওই গ্রামে 99% মানুষ আওয়ামী লীগ করে। আমি সেই গ্রামের সন্তান, আমাকে বলে রাজাকার। বলেন, আমার আব্বা, চাচা, দাদা, আমার আত্মীয় স্বজন, আমার শরীক, আমার পুরা গ্রাম সব আওয়ামী লীগ করে, কিন্তু আমাকে আওয়ামী লীগ করাইতে পারেনি। কারণ এই যে জুলুমতন্ত্র, তারা তো মানে গণতন্ত্রের শত্রু, নির্বাচন ব্যবস্থার শত্রু। তো তারা আমাকে আওয়ামী লীগ করাতে পারেনি, আমার পরিবার আমাকে আওয়ামী লীগ করাতে পারেনি। তো সেই পরিবার থেকে আমি উঠে আসা মানুষ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা আমাকে রাজাকার বলতো, স্বাধীনতা বিরোধী বলতো, আমাকে গালিগালাজ করতো, আমাকে 2 টাকার কামলা বলতো। আরে মিয়া, আপনি কামলাগিরি করেন নিউ ইয়র্কে আর সরকারকে গান দিতে আসেন, বড় বড় কথা বলেন, আপনি কোথাকার কে? আপনি কে? হ্যাঁ, আপনার কে চেনে? আপনার কথার কি মূল্য আছে? অথচ আমাদের সংবিধান কি বলে? আমাদের সংবিধান বলে as a citizen I can say anything. আমিও কমেন্ট করার রাইট রাখি সংবিধান অনুযায়ী। তো এই একই আচরণ এখন বিএনপির নেতা কর্মীরা করছে, যাদের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে, দেশের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে কথা বলেছি প্রায় 1 যুগ। সেই তারাই এখন আওয়ামী লীগ আমাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতো, যেভাবে অবজ্ঞা করতো, যেভাবে রাজাকার ট্যাগ লাগাইতো, আলবদল ট্যাগ লাগাইতো, স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগাইতো,
একই ভাষায় তারাও এখন কমেন্ট করে, অথচ আমার জন্ম মুক্তিযুদ্ধের 1 যুগ বা 1 বছর 1 দশক পরে। আমার আব্বা মুক্তিযুদ্ধের সময় বিয়েও করে নাই, আমি হয়ে গেছি রাজাকার। এই দুঃখের কথা কার কাছে বলবো? তো আপনি এখন দেখবেন যে হাসনাত আব্দুল্লাহ একেবারে আমার মতো গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে প্রশ্ন করে কে? রুমিন ফারহানা। এই রুমিন ফারহানা নাকি 15 বছর ধরে বিএনপির নেতা কর্মীদের জন্য লড়াই করেছে। আচ্ছা বলেন তো, সে লড়াই কোন জায়গায় করেছে? সে লড়াই করেছে টকশোতে, সে লড়াই করেছে সংসদে। একজন রাজনীতিবিদ হিসাবে আপনারা কখনোই তাকে মাঠে দেখেছেন? কোনো মিছিলে, কোনো মিটিং এ, কোনো সমাবেশে কখনোই দেখেছেন পুলিশের লাঠি পিটা খেয়ে তিনি আহত হয়ে হাসপাতালে গেছেন? কখনো দেখেছেন তিনি কোনো মামলার আসামি হয়েছেন? কখনো দেখেছেন পুলিশ তাকে গ্রেফতার করেছে? কখনো দেখেছেন একদিনের জন্য জেল কেটেছে বিএনপি নেতা কর্মীদের জন্য? না। কিন্তু আমি তো বিএনপি করি না, আমি 14 বছর দেশে যেতে পারিনি এই বিএনপির জন্যই, অথচ সেই বিএনপি আজকে আঙ্গুল তুলে আমার বিরুদ্ধে কথা বলে। বলেন আপনি, একটা ছেলে সে ছোট্ট দলের রাজনীতিবিদ হোক আর বড় দলের রাজনীতিবিদ হোক, ইট ডাজন্ট ম্যাটার, জুলাই অভ্যুত্থানের নায়ক সে, এটাও মেনে নিতে নারাজ এই রুমিনরা। তাকে বলে ফকিন্নির বাচ্চা। আপনি বুঝার চেষ্টা করেন, উনি ওলি আহাদের মেয়ে, হ্যাঁ, উনি অনেক বড় ফ্যামিলি থেকে আসছেন। সো হোয়াট? গণতন্ত্রে কে কোন ফ্যামিলি থেকে আসছে এটা গোনা হয় না, এটা গণনা করা হয় না। আপনি কোন ফ্যামিলি থেকে আসছেন এই কথা বলার অর্থই হচ্ছে আপনি রাজতন্ত্র কায়েম করতে চান বাংলাদেশে, আপনি গণতন্ত্র কায়েম করতে চান না। গণতান্ত্রিক ভাবে যে কেউই নির্বাচিত হয়ে আসতে পারে। সে হতে পারে এলিট কোনো পরিবার থেকে আসছে, হতে পারে কোনো কৃষক পরিবার থেকে এসছে। আমিও কৃষকের ছেলে, আমি কাম করে খাই, নিউ ইয়র্কে যাই করি কাম করে খাই। ওই আগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকজন বলতো ইলিয়াস চালায় ট্যাক্সি, নায়েব চালায় বাস, 2 টাকার কামলা আবার সরকারকে দেয় জ্ঞান। মানে কবিতা আবৃত্তি করছে। একই কবিতা এখন বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতারা, কর্মীরা করে, একই কবিতা আবৃত্তি করে। অথচ আমাদের পাঠানো টাকায় তারা গাড়ি দাবড়ায়, আমাদের পাঠানো টাকায় তারা আলিশান বাড়িতে থাকে, আমাদের টাকায় তারা রাজনীতি করে, আমাদের টাকায় তারা আরামে আয়েশে থাকে। এই যত মুখরোচক বড় বড় বুলি আওড়ায় না, আমরা যদি রেমিটেন্স না পাঠাই চলবে বাংলাদেশ? সে যে এখন 30 বিলিয়ন না কত বিলিয়ন ডলার ফরেন কারেন্সি, তাই না? অবদান কাদের? আমাদের। অথচ আমাদেরকে কামলা বলে গালি দেয়। হাসনাতকে বলতেছে ফকিনির বাচ্চা। আপনাদের মনে আছে এই আমি প্রথম পোস্ট দিয়েছিলাম তারেক রহমানের আয়ের উৎস কি। সে যে 1 যুগ লন্ডনে আছে, তার পরিবার চলে কেমনে? আরে ভাই, আমার মতো মানুষ, আমি তো সাধারণ একজন নাগরিক, নিউ ইয়র্কে আমার প্রতি মাসে খরচ আছে মিনিমাম $6,000, মিনিমাম $6,000, যা বাংলাদেশি টাকায় 7 লাখ টাকার উপরে প্রত্যেক মাসে। এটা তো আমি অর্ধেক বললাম, আরো $7,000 আমার এর সাথে অ্যাড আছে প্রত্যেক মাসে। $13,000 আমার খরচ আছে প্রত্যেক মাসে। এখন এরা আমাকে কামলা বলে গালি দেয়। এখন আপনি বলেন, তারেক রহমানের মতো একজন রাজনীতিবিদ, উনার লন্ডনে প্রত্যেক মাসে নিশ্চয়ই আমার দ্বিগুণ খরচ হয়, তাই না? $10-15,000 তো ওনার খরচ হওয়ার কথা। ওই টাকা আসে কোত্থেকে? এই প্রশ্নটা আমি করেছিলাম। এখন আমি তো ছোট মানুষ, আমার কথার তো গুরুত্ব নেই। যখন খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছে, তখন আয়ের উৎস তো আসলে নাই।
ওই যে অনেকেই বলে যে বাংলাদেশ থেকে 10% আসে, সেই টাকা দিয়ে চলেন উনি। চাঁদাবাজির 10% তো উনি পান পার্সেন্টেজ, সেই টাকায় উনি চলেন। তো তখন কি ফটো সেশন করলো, পাবলিক বাসে উনি চলাফেরা করেন। তারেক রহমান পাবলিক বাসে চলাফেরা করেন। গত 12 বছর আমরা দেখলাম না যে উনি পাবলিক বাসে চলাফেরা করেন। যখনই আয়ের উৎসের কথা বলা হয়েছে তখন সাধারণ জীবনযাপন সামনে আনা হয়েছে। এখন হাসনাত আব্দুল্লাহ যদি ফকিন্নির বাচ্চা হয়, তাহলে পাবলিক বাসে যে চড়ে সেও তো ফকিন্নির বাচ্চা। আমি তারেক রহমানকে ফকিন্নির বাচ্চা বলতে চাচ্ছি না, মানে আমি জাস্ট রুমিন ফারহানার সাথে মিলানোর চেষ্টা করতেছি। আমাদের স্বভাব এত নিচু না। একজন ফকির, তারও একটা মান সম্মান আছে। ফকির আর যাই হোক চাঁদাবাজি করে না, ফকির আর যাই হোক চুরি করে না, ফকির আর যাই হোক না, ফকির আর যাই হোক টেম্পো স্ট্যান্ড দখল করে না, ফকির আর যাই হোক বাস স্ট্যান্ড দখল করে না, ফকির আর যাই হোক পাথর চুরি করে না। ফকির ভিক্ষে করে খায়, মানুষের কাছে চায়, কেউ দেয় কেউ দেয় না। ওরও একটা মান সম্মান আছে। ও নাজায়েজ কাজ করে না, অবৈধ কাজ করে না, ভিক্ষা করে খায়, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, পাথর চুরি করে না, টেম্পো স্ট্যান্ড দখল করে না, বাস স্ট্যান্ড দখল করে না, বাজার দখল করে না, মামলাবাজি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না। ওই ফকিরেরও মান সম্মান আছে, কিন্তু আপনাদের মান সম্মান নাই। চাঁদাবাজি করে আপনাদের সংসার চলে, অথচ আরেকজন কাজ করে খায়, তাকে আপনি ফকিন্নির বাচ্চা বলেন, 2 টাকার কামলা বলেন। এটা গণতান্ত্রিক কোন রাজনৈতিক দলের নেতার ভাষা হতে পারে না। আপনি রুমিন ফারহানা ভালো একটা ফ্যামিলি থেকে উঠে এসেছেন, আর আপনি আরেকজন রাজনৈতিকবিদকে, যার অবদানের কারণে আজকে বড় বড় বুলি ওড়াচ্ছেন, তাকে আপনি ফকিন্নির বাচ্চা বলতেছেন। অথচ কথায় কথায় বলেন বিএনপি গণমানুষের দল। হ্যাঁ, এলিটিপনা করেন আর মানুষকে ধোঁকা দেন যে বিএনপি গণমানুষের দল। গণমানুষের দলের নেতাই বাংলাদেশের কোন একজন রাজনীতিবিদ বা কোন একজন মানুষকে বলতে পারে ফকিন্নির বাচ্চা? বাংলাদেশের কোন একজন মানুষকে বলতে পারে 2 টাকার কামলা? আরে মিয়া, ট্যাক্সি চালান, উবার চালান আর বড় বড় বলিয়া ওড়ান, এটা কোন রাজনীতিবিদের ভাষা? আরে মিয়া, তোমার বয়স তো আমার রাজনীতির জীবনের বয়সের সমানও না, তুমি বড় বড় কথা বলো, ছোট মানুষ। আপনি ধমক দেওয়ার কেডা? আপনিও রাজনীতি করেন, আমিও রাজনীতি করি। আপনিও এক দলের নেতা, আমিও এক দলের নেতা। আপনার দল বড় হয়েছে, সো হোয়াট? আমার দলও একদিন বড় হতে পারে। সমান সমান, আপনিও রাজনীতিবিদ, আমিও রাজনীতিবিদ। এজ ইজ ডাজন্ট ম্যাটার, এজ ইজ নট ম্যাটার। আমার বয়স 30 বছর, আপনার বয়স 70 বছর, 55 বছর, সো হোয়াট? আমার বয়স 30 বছর, আপনি রাজনীতি করতেছেন 40 বছর, সো হোয়াট? আপনিও রাজনীতিবিদ, আমিও রাজনীতিবিদ। আমি রাজনীতি শুরু করছি, আপনার রাজনীতি শেষ হচ্ছে। দ্যাটস দ্য ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আমি কথা একটা বলতে গেলে, আপনার কথার প্রত্যুত্তর দিতে গেলেই আপনি বুলিয়া উড়াবেন, আরে মিয়া তোমার বয়স কত? আপনি এই কথা বলার কে? আপনার খাই না পড়ি না চাকরি করি? আপনি কে? আপনি জাস্ট একজন রাজনীতিবিদ, আপনি ধমক দেওয়ার কে? আপনার বিরুদ্ধে মন্তব্য করতে পারবো না আমি, আপনি আমাকে ফকিন্নির বাচ্চা বলবেন? তো যাই হোক, এনসিপির এই নেতা মাশাআল্লাহ মিষ্টি মিষ্টি কথা দিয়ে এমন ভাবে রুমিনকে সাইজ করলেন, দরকার আছে। স্যালিউট তোমাকে, স্যালিউট এনসিপির নেতা, তোমাকে স্যালিউট। হাসনাতকেও স্যালিউট। এত বাজে মন্তব্য করার পরেও হাসনাতের রিপ্লাইটা ছিল অসাধারণ, অনেক বড় একজন রাজনীতিবিদের মতো। এইরকমই হওয়া দরকার। আমরা এইরকম রাজনীতিবিদে চাই, যারা গণমানুষের কথা বলে, যাদের মধ্যে কোনো অহংকার নেই, যাদের মধ্যে কোনো এলিটিজম নাই। আমরা এইরকম রাজনীতিবিদ চাই।
বহু আগে বলেছি বিএনপির সংশোধন হওয়া উচিত, কিন্তু বিএনপি দিন দিন আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। অতএব এই বিএনপিকে কোনোভাবেই ক্ষমতা আসতে দেওয়া যাবে না, কারণ এরা ক্ষমতায় আসলে আমাদের সাধারণ নাগরিকদেরকে পা দিয়ে লাথি মারবে। ওই যে কয়েকদিন আগে হাবিব সাহেব বলেছে না, নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ। এই কথা যে বলবে তাকে ধরে হাতের কাছে যা পাবা, দাও, খুন্তা, কুড়াল, চাকু, তা দিয়ে তার জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়াবা। এ কথা কে বলছে? হাবিব বলছে। বিএনপি ক্ষমতায় গেলে শুধু জিহ্বা কাটবে না, তার প্রতিপক্ষ যারা আছে গলা কেটে জবাই করে গোশত রান্না করে খাবে। আমি অনেক আগের একটা ভিডিওতে বলছিলাম। সুতরাং সাবধান হন। এরা যেভাবে মানে তাদের দল তো রাজতন্ত্রের দল, গণতান্ত্রিক দল না, তাদের দলের রাজতন্ত্র। এই রাজতন্ত্রের অবসান হতে হবে। মুখে বলবে গণতন্ত্রের কথা, অথচ নিজের দলে কিন্তু রাজতন্ত্র। আমরা গণতান্ত্রিক দলকে ভোট দিতে চাই, কোন রাজতান্ত্রিক দলকে ভোট দিতে চাই না। এবং আমরা ক্ষমতায় বসাতে চাই গণতান্ত্রিক দল, কোন রাজতান্ত্রিক দল না। কারণ এরা ক্ষমতায় গেলে রাজতন্ত্র কায়েম করে বসে, একনায়কতন্ত্র কায়েম করে বসে। অতীতের আমরা অনেক সরকার দেখেছি, তারাও ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ক্ষমতায় ছিল। ক্ষমতায় গেলে জমিদার হয়ে যায়। ক্ষমতায় যাওয়ার আগেই দেখেন আমাদেরকে ফকিন্নির বাচ্চা বলতেছে, আমাদেরকে 2 টাকার কামলা বলতেছে, আমাদেরকে কাসরা বলতেছে, আমাদের গায়ের রং নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, আমাদের কর্ম নিয়ে কথা বলতেছে। অথচ আমরা কাম করি, খার ওরা চাঁদাবাজি করে। মানে কত বড় ছোট লোক! মানুষের কাছ থেকে চাঁদা না তুললে যার সংসার চলে না, আরেকজন কাম করে খায়, তার কাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে। চিন্তা করেছেন? এই হচ্ছে বিএনপি। রুমিন ফারহানার মতো একজন নেত্রী, যিনি আইনের উপর লেখাপড়া করেছেন, যিনি আমাদেরকে আইনের সবক দেন, অথচ সে আরেকজন রাজনীতিবিদকে বলে ফকিন্নির বাচ্চা। অথচ তার অবদানের কারণে আজকে সে কথা বলার সুযোগ পাচ্ছে, বড় বড় বুলি আওড়াচ্ছে। সুতরাং বাংলাদেশের জনগণকে সাবধান করছি, আপনারা যাকে ভোট দেবেন সে যাতে আপনার সেবক হয় এমন মানুষকে ভোট দিবেন। দুনিয়াবি স্বার্থের মোহে পড়ে ওদের মুখরোচক কল্পকাহিনী শুনে ওদেরকে ভোট দিবেন না। আমার ভোট আমি দেব, সৎ যোগ্য দেখে দেব। আমার ভোট আমি দেব, সৎ যোগ্য দেখে। দর্শক, আলোচনা শুনেছেন হাসান আব্দুল্লাহ শুরু থেকে তিনি রাজনৈতিক ভাষায় জবাব দিয়েছিলেন, কিন্তু রুমিন ফারহানা ব্যক্তিগত আক্রমণে হাসান আব্দুল্লাহকে আপত্তিকর মন্তব্য এবং বক্তব্য এবং তাকে দিয়েছিলেন, এটা খুবই আপত্তিকর এবং রাজনৈতিক ভাষায় যেগুলো অপরিহার্য। তো এইটা তিনি বুঝতে পেরেছেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তবে তিনি বুঝতে পেরেছেন, এটা তার জন্য ভালো হয়েছে, কিন্তু তার যা হওয়া সেটা কিন্তু হয়ে গিয়েছে। আমি মনে করি তার এই বক্তব্যের কারণে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও ক্ষিপ্ত হয়েছেন এবং তিনিও রুমিন ফারহানাকে শাসিয়েছেন যে দল করতে হলে, রাজনীতি করতে হলে এমন বক্তব্য এবং ধৈর্যহারা হলে হবে না। আমরা দেখেছি তারেক রহমানকে নিয়ে কত কিছু বলা হচ্ছে, তারেক রহমানকে নিয়ে কার্টুন বানানো হচ্ছে, আবার সেই কার্টুন ফটো তারেক রহমান নিজেই শেয়ার দিচ্ছেন। এই যে রাজনীতিতে উদারতা, এই যে বাক স্বাধীনতার একটা স্পেস তৈরি করে দেওয়ার ঠিক তারেক রহমান নিজে। এখান থেকে বিএনপি নেত্রী এবং নেতাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের নেতা কি করছে আর আমরা কি করছি। যাই হোক দর্শক, আলোচনা শুরু হচ্ছে, আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।